অত্যাধুনিক টুইন ইঞ্জিন প্রাইভেট হেলিকপ্টারটি হঠাৎ করেই যেন নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল। আর ঠিক সেই রুদ্ধশ্বাস মুহূর্তেই পাইলটের সিটে বসা অত্যন্ত অভিজ্ঞ ক্যাপ্টেন তারিক নিজের বুকে হাত দিয়ে অসহ্য যন্ত্রণায় কুঁকড়ে গিয়ে কন্ট্রোল প্যানেলের ওপর লুটিয়ে পড়লেন। ককপিটের ভেতরে থাকা অসংখ্য লাল বাতি একসাথে বিপদ সংকেত দিয়ে জ্বলতে আর নিভতে শুরু করল। এক তীক্ষ্ণ অ্যালার্মের শব্দে পুরো হেলিকপ্টারের ভেতরটা যেন এক ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হলো। আর সেকেন্ডের ভগ্নাংশে হেলিকপ্টারটির নাক সোজা নিচের দিকে হেলে গিয়ে প্রবল বেগে মাটির দিকে পড়তে শুরু করল। পেছনের বিলাসবহুল চামড়ার সিটে বসা দেশের অন্যতম শীর্ষ ধনী এবং অহংকারী শিল্পপতি আরাফাত রহমান ভয়ে আতঙ্কে চিৎকার করে উঠলেন। তার মনে হলো এই বুঝি তার জীবনের শেষ দিন ঘনিয়ে এসেছে। কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্স, শেয়ার বাজারের রাজত্ব আর বিশাল সাম্রাজ্য আজ তাকে এই নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারবে না। কিন্তু এই ভয়ঙ্কর পরিস্থিতির ঠিক কয়েক হাত দূরে হেলিকপ্টারের একেবারে পেছনের সিটে গুটিসুটি মেরে বসে থাকা 12 বছর বয়সী এক ভিখারি শিশু, যার পরনে শতচ্ছিন্ন ময়লা জামা আর চোখে মুখে রাজ্যের ক্লান্তি, সে কিন্তু আরাফাত সাহেবের মতো চিৎকার করল না, বরং তার চোখ দুটো অবিশ্বাস্য এক সাহসে জ্বলে উঠল এবং সে এক লাফে সিট বেল্ট খুলে এমন এক কাজ করে বসল যা হয়তো কোনো হলিউডের সিনেমাকেও হার মানাবে। দর্শক বন্ধুরা, আপনাদের মনে নিশ্চয়ই প্রশ্ন জাগছে, আকাশের এত ওপরে কোটিপতি আরাফাত রহমানের নিজস্ব 10 কোটি টাকার প্রাইভেট হেলিকপ্টারে একজন ভিখারি শিশু কিভাবে এলো, আর কেনই বা সে মৃত্যুর সামনে দাঁড়িয়েও এত শান্ত? এই প্রশ্নের উত্তর জানতে হলে এবং এই ঘটনার প্রতিটি সেকেন্ডের সাক্ষী হতে হলে আমাদের ফিরে যেতে হবে ঠিক 2.5 ঘন্টা আগে ঢাকার এক ব্যস্ত হেলিপ্যাডের সামনে। গল্পটি এতটাই টানটান উত্তেজনার যে শেষ পর্যন্ত না শুনলে আপনি বিশ্বাসই করতে পারবেন না মানুষের জীবনে কতটা অবিশ্বাস্য ঘটনা ঘটতে পারে। সেদিন সকাল থেকেই ঢাকার আকাশ ছিল গুমোট আর মেঘলা। আবহাওয়া দপ্তর থেকে দুপুরের দিকে কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছিল। কিন্তু আরাফাত সাহেবের জন্য আজকের দিনটি ছিল তার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি দিন। চট্টগ্রামের এক দুর্গম পাহাড়ি এলাকায় তার কোম্পানির একটি মেগা প্রজেক্টের সাইট পরিদর্শনে যাওয়ার কথা, যেখানে আজ দুপুরেই সই হতে যাচ্ছে প্রায় 5,000 কোটি টাকার একটি আন্তর্জাতিক চুক্তি। তাই আবহাওয়া যাই হোক না কেন, তাকে সেখানে পৌঁছতেই হবে। কালো রঙের ঝকঝকে মার্সিডিজ গাড়ি থেকে যখন তিনি দামি ইটালিয়ান স্যুট পরে হেলিপ্যাডের সামনে নামলেন, তখন তার চারপাশে 6 জন সশস্ত্র বডিগার্ডের কড়া পাহারা। কেউ তার 10 হাতের মধ্যে ঘেঁষতে পারছে না। ঠিক সেই মুহূর্তেই রাস্তার ওপার থেকে দৌড়ে এলো 12 বছরের রাজু, যে এই হেলিপ্যাডের আশেপাশে ট্রাফিক সিগন্যালে মানুষের কাছে হাত পেতে ভিক্ষা করে আর প্লাস্টিকের বোতল কুড়ায়। রাজুর বাবা মা কেউ নেই, সে থাকে তেজগাঁওয়ের বস্তিতে, আর সারা দিন হাড় ভাঙা খাটুনি খেটে রাতে ফুটপাতে ঘুমায়। রাজু দৌড়ে এসে আরাফাত সাহেবের কাছে একটা 10 টাকার নোট ভিক্ষা চাইতে গেলে প্রধান বডিগার্ড তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। আরাফাত সাহেব চরম বিরক্তি আর ঘৃণা নিয়ে পকেট থেকে স্যানিটাইজার মেশানো রুমাল বের করে মুখ মুছতে মুছতে নিজের প্যান্টের পকেটে হাত ঢোকাতেই বুঝতে পারেন তার অত্যন্ত জরুরি একটি মাস্টার পেন ড্রাইভ নিচে পড়ে গেছে, যেটিতে ওই 5,000 কোটি টাকার চুক্তির সমস্ত ব্লুপ্রিন্ট রাখা আছে। পেনড্রাইভটি গড়িয়ে গিয়ে পড়েছিল ঠিক রাজুর পায়ের কাছে, আর রাজু সেটা হাতে তুলে নিয়ে দেখল আরাফাত সাহেব ততক্ষণে বডিগার্ডদের নিয়ে ভিআইপি স্ক্যানিং গেট পেরিয়ে হেলিপ্যাডের ভেতরে ঢুকে গেছেন। রাজু যদিও রাস্তার ঠেলে, কিন্তু তার ভেতরে একটা অদ্ভুত সততা ছিল। সে জানত এই ছোট চকচকে জিনিসটা হয়তো ওই বড়লোক মানুষটার খুব দরকারি। তাই সে বডিগার্ডদের চোখ ফাঁকি দিয়ে হেলিপ্যাডের পেছনের একটা ভাঙা কাঁটাতারের বেড়ার নিচ দিয়ে সোজা দৌড় দিল স্টার্ট নিয়ে রাখা সেই বিশাল কালো রঙের হেলিকপ্টারটির দিকে। এদিকে ক্যাপ্টেন তারিক ইঞ্জিন চালু করে ফ্লাইটের জন্য একেবারে প্রস্তুত। রোটার ব্লেডের প্রচণ্ড শব্দে কান পাতা দেয়, আর আরাফাত সাহেব ভেতরে বসে তার পেন ড্রাইভটি না পেয়ে রাগে ফেটে পড়ছেন। ঠিক তখনই রাজু হাঁপাতে হাঁপাতে হেলিকপ্টারের খোলা দরজা দিয়ে ভেতরে মাথা গলিয়ে পেন ড্রাইভটা আরাফাত সাহেবের দিকে বাড়িয়ে দিল। কিন্তু ঠিক সেই সময়ে ঘটল প্রথম বিপত্তি। বাইরে
হঠাৎ করে এক প্রচণ্ড দমকা হাওয়া বইতে শুরু করলো, আর কেবিন ক্রু বা সহকারী কেউ কিছু বুঝতে না পারেই হেলিকপ্টারের হাইড্রোলিক দরজা সশব্দে অটোমেটিক লক হয়ে গেল এবং এটিসির গ্রিন সিগন্যাল পেয়ে ক্যাপ্টেন তারিক হেলিকপ্টারটি মাটি থেকে শূন্যে ভাসিয়ে টেক অফ করে ফেললেন। আরাফাত সাহেব প্রথমে রাজুকে ভেতরে দেখে রাগে অগ্নিশর্মা হয়ে উঠলেন। তিনি সিট থেকে উঠে গিয়ে রাজুকে তাড়িয়ে দিতে উদ্যত হলেন এবং চিৎকার করে পাইলটকে নিচে নামতে বললেন। কিন্তু ক্যাপ্টেন তারিক হেডফোনে অত্যন্ত উদ্বিগ্ন গলায় জানালেন যে সামনে চরম খারাপ আবহাওয়া ধেয়ে আসছে। ঢাকার এয়ারস্পেসে এখন আর এমার্জেন্সি ল্যান্ড করা সম্ভব নয়। বাধ্য হয়ে মেঘের ওপর দিয়ে সোজা চট্টগ্রামের দিকেই উড়ে যেতে হবে এবং সেখানে গিয়ে এই ছেলেটিকে পুলিশের হাতে তুলে দেওয়া হবে। অগত্যা কোনো উপায় না পেয়ে আরাফাত সাহেব চরম ঘৃণা আর অবজ্ঞা নিয়ে রাজুকে একদম পেছনের একটা ছোট ফোল্ডিং সিটে বসে থাকতে বললেন এবং তাকে কড়া নির্দেশ দিলেন যেন সে হেলিকপ্টারের কোনো কিছুতে হাত না দেয়। রাজু ভয়ে জড়সড়বড়ায় বসে রইল, কিন্তু তার চোখের দৃষ্টিতে এক অদ্ভুত মুগ্ধতা ছিল। সে তার জীবনের প্রথমবার মেঘের উপর দিয়ে ওড়ার বিস্ময়ে বোবা হয়ে জানালার বাইরে তাকিয়ে রইল। কিন্তু এই শান্ত পরিবেশ বেশিক্ষণ স্থায়ী হলো না। ঢাকা ছাড়িয়ে কুমিল্লার আকাশ পার হওয়ার পরই শুরু হলো ভয়ঙ্কর কালবৈশাখী ঝড়। রাডারে যে মেঘের স্তর সাধারণ মনে হয়েছিল, সেটা আসলে ছিল এক বিশাল কিউমুলোনিম্বাস ক্লাউড বা বজ্র মেঘের পাহাড়। চারদিকে নিকষ কালো অন্ধকার, বৃষ্টির তুমুল ঝাপটা জানা হেলিকপ্টারের কাঁচ ভেঙে ভেতরে ঢুকে আসতে চাইছে, আর মুহুমুহু বজ্রপাতে আকাশযানটি কাগজের নৌকার মতো কাঁপতে শুরু করল। এসি চলা সত্ত্বেও আরাফাত সাহেবের কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করল। তার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল, আর ঠিক তখনই ঘটল সেই চরম সর্বনাশ স্বপ্নেও কল্পনা করেনি। ক্যাপ্টেন তারিক, যিনি গত 20 বছর ধরে অত্যন্ত দক্ষতার সাথে আকাশে উড়েছেন, হঠাৎ করে তার বাঁ হাত অবশ হয়ে আসতে শুরু করল। বুকে ব্যথা অনুভব করলেন, ম্যাসিভ হার্ট অ্যাটাক। কিছু বুঝতে না পারেই তিনি একটি বিকট শব্দ করে কন্ট্রোল প্যানেলের ওপর হুমড়ি খেয়ে পড়লেন। তার শরীরের ভারে হেলিকপ্টারের প্রধান নিয়ন্ত্রণ বা সাইক্লিক স্টিক সামনের দিকে ঠেলে গিয়ে আকাশযানটি সোজা গোত্তা খেয়ে প্রায় 5000 ফুট ওপর থেকে নিচের দিকে প্রবল বেগে পড়তে শুরু করল। আরাফাত সাহেব সিট বেল্টে বাঁধা অবস্থায় ছিটকে যাবার উপক্রম হলেন। জিরো গ্র্যাভিটির কারণে কেবিনের ভেতরে থাকা পানির বোতল, ল্যাপটপ, ফাইলপত্র সব শূন্যে ভাসতে শুরু করল। তিনি বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে লাগলেন। তার চোখে মুখে তখন নিশ্চিত মৃত্যুর ছায়া। তিনি পাইলটকে পেছন থেকে ধাক্কা দিয়ে সিট থেকে সরানোর চেষ্টা করলেন, কিন্তু ক্যাপ্টেন তারিকের ভারী শরীরটা কিছুতেই সরাতে পারলেন না। হেলিকপ্টারটি বন বন করে ঘুরতে ঘুরতে নিচের দিকে নামছে। মাত্র কয়েক হাজার ফুট নিচেই রয়েছে সীতাকুণ্ডের দুর্গম পাহাড়ি জঙ্গল, যেখানে এই গতিতে আছড়ে পড়লে এই কপ্টারের একটা টুকরোও আস্ত পাওয়া যাবে না। ঠিক সেই মুহূর্তে আরাফাত সাহেব দেখলেন এক অবিশ্বাস্য দৃশ্য। পেছনের সিট থেকে সেই ভিখারি ছেলেটি, যাকে তিনি একটু আগেও চরম ঘৃণা করেছিলেন, সে নিজের জীবনের পরোয়া না করে সিট বেল্ট খুলে ফেলল। মাধ্যাকর্ষণ শক্তির এই ভয়ঙ্কর প্রতিকূলতাকে জয় করে সে হামাগুড়ি দিয়ে সোজা ককপিটের দিকে এগিয়ে গেল। রাজু তার ছোট্ট 2 হাত দিয়ে অজ্ঞান হয়ে থাকা ভারী ওজনের পাইলট ক্যাপ্টেন তারিককে প্রাণপণ শক্তিতে টেনে পেছনের দিকে এলিয়ে দিল এবং পাইলটের সিটের ঠিক পাশেই থাকা কো পাইলটের সিটে লাফ দিয়ে বসে দ্রুত সিট বেল্ট আটকে নিল। আরাফাত সাহেব তখনও পাগলের মতো চিৎকার করছেন, এই ছেলে কি করছিস তুই? কোনো সুইচে হাত দিবি না, আমরা শেষ হয়ে যাব। কিন্তু রাজু কোনো উত্তর না দিয়ে তার 2 হাত রাখল কো পাইলটের কন্ট্রোল স্টিকে আর তার পা দুটো রাখল নিচের 2 প্যাডেলে। এবার আপনাদের মনে সবচেয়ে বড় প্রশ্নটি আসতে বাধ্য, রাস্তায় ভিক্ষা করা একটা ছেলে কিভাবে অত্যাধুনিক হেলিকপ্টারের মতো জটিল একটি যন্ত্রের কন্ট্রোল ধরল? আসলে রাজুর জীবনে একটি লুকানো গল্প ছিল, যা কেউ জানত না। রাজু তেজগাঁও পুরনো এয়ারপোর্টের পাশে বস্তিতে থাকত, আর সেখানে ভাঙাড়ি দোকানে কাজ করার রহিম চাচা নামের এক অবসরপ্রাপ্ত এয়ারফোর্স মেকানিক তাকে খুব স্নেহ করতেন। রহিম চাচা মাঝে মাঝেই রাজুকে পরিত্যক্ত বিমানের ককপিটে বসিয়ে খেলার ছলে বোঝাতেন কোন সুইচের কী কাজ, কিভাবে জয়স্টিক ধরতে হয়, কিভাবে প্যাডেল চাপতে হয়। শুধু তাই নয়, রাজু একদিন ডাস্টবিনে কুড়িয়ে পেয়েছিল একটা পুরনো স্ক্রিন ভাঙা স্মার্টফোন, যেটাতে কোনো সিম ছিল না, কিন্তু সেই ফোনে ইনস্টল করা ছিল একটি অত্যন্ত হাই গ্রাফিক্সের রিয়েলিস্টিক ফ্লাইট সিমিউলেটর প্রো গেম। রাজু বস্তির পাশের দোকানের ফ্রি ওয়াইফাই ব্যবহার করে ইউটিউবে ভিডিও দেখে দেখে সেই গেমে ঘন্টার পর ঘন্টা হেলিকপ্টার ওড়ানোর প্র্যাকটিস করত।
গেম হলেও আধুনিক সিমিউলেটরগুলো এতটাই বাস্তবসম্মত যে একজন মানুষের মস্তিষ্কে সেটি ফ্লাইংয়ের বেসিক এরোডাইনামিক্স বা ধারণা তৈরি করে দিতে পারে। রাজু জানত বাস্তবের হেলিকপ্টার আর মোবাইলের গেম এক নয়, কিন্তু এই মুহূর্তে এছাড়া বাঁচার আর কোনো উপায় ছিল না। হেলিকপ্টারটি তখন মাটি থেকে মাত্র 1500 ফুট ওপরে, যে কোনো মুহূর্তে পাহাড়ের চূড়ায় আছড়ে পড়বে। রাজু তার মোবাইলের গেমে শেখা জ্ঞান আর রহিম চাচার কথা মনে করে 2 হাত দিয়ে সাইক্লিক স্টিকটা প্রবল শক্তিতে নিজের দিকে টেনে ধরল আর বাঁ হাত দিয়ে কালেকটিভ লিভারটা উপরের দিকে তুলল। হেলিকপ্টারটি প্রচণ্ড এক ঝাঁকুনি খেল আর রোটার ব্লেডগুলো তীব্র শব্দে বাতাস কাটতে শুরু করল এবং মাটি থেকে মাত্র 400 ফুট ওপরে থাকা অবস্থায় এর পতন হঠাৎ করেই থেমে গেল। আরাফাত সাহেব ভয়ে চোখ বন্ধ করে ফেলেছিলেন, কিন্তু যখন বুঝতে পারলেন যে হেলিকপ্টারটি আর নিচে পড়ছে না, তখন তিনি চোখ খুলে দেখলেন সামনের সিটে বসে থাকা সেই ছোট্ট শিশুটি দাঁতে দাঁত চেপে পুরো হেলিকপ্টারটিকে সোজা রাখার আপ্রাণ চেষ্টা করছে। কিন্তু বিপদ তো সবে শুরু। হেলিকপ্টার সোজা হতেই হঠাৎ করে আকাশে এক বিশাল কান ফাটানো শব্দ হলো আর একটি বাজ সোজা আঘাত করল হেলিকপ্টারের লেজের দিকে থাকা রোটারের ঠিক কাছে। সাথে সাথে ককপিটের লাল বাতিগুলো আরও ভয়াবহভাবে জ্বলতে শুরু করল এবং ড্যাশবোর্ডের স্ক্রিনে ভেসে উঠল ইঞ্জিন ফায়ার ওয়ার্নিং। কেবিনের ভেতরে হালকা ধোঁয়া ঢুকতে শুরু করেছে। আরাফাত সাহেব কাশির চোটে দম বন্ধ হওয়ার উপক্রম। তিনি চিৎকার করে বললেন, পেছনে আগুন লেগেছে, আমরা শেষ হয়ে যাব। রাজু তার গেম খেলার অভিজ্ঞতা থেকে জানত এমন পরিস্থিতিতে কি করতে হয়। সে ড্যাশবোর্ডের দিকে তাকিয়ে ফায়ার এক্সটিংগুইশার বাটনটি খুঁজতে লাগল, কিন্তু বাজ পড়ার কারণে ইলেকট্রনিক প্যানেল শর্ট সার্কিট হয়ে যাচ্ছে। রাজু পেছন ফিরে আরাফাত সাহেবকে চিৎকার করে বলল, স্যার, আপনার সিটের নিচে লাল রঙের একটা হ্যান্ডেল আছে, ওটা ম্যানুয়াল ফায়ার সিস্টেম, জলদি ওটা টেনে ধরুন। আরাফাত সাহেব, যিনি জীবনে নিজের হাতে এক গ্লাস পানিও ঢেলে খাননি, তিনি আজ মৃত্যুর ভয়ে কাঁপতে কাঁপতে নিজের সিট বেল্ট খুললেন, মেঝেতে হামাগুড়ি দিয়ে সিটের নিচে হাত ঝুঁকিয়ে দিলেন। ধোঁয়ায় তার চোখ জ্বলছে, কিন্তু তিনি ওই লাল হ্যান্ডেলটি খুঁজে পেয়ে নিজের সর্বশক্তি দিয়ে টান দিলেন। সাথে সাথে পেছনের ইঞ্জিনে ফায়ার ফোম স্প্রে হয়ে আগুন নিভে গেল, কিন্তু ততক্ষণে হেলিকপ্টারের একটি ইঞ্জিন পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এখন এই বিশাল কপ্টারটি উড়ছে মাত্র একটি ইঞ্জিনের ভরসায়। রাজু বুঝতে পারল তাকে দ্রুত ল্যান্ড করতে হবে, কারণ একটি ইঞ্জিনে বেশি দূর যাওয়া অসম্ভব এবং আবহাওয়া এখনও চরম খারাপ। সে কাঁপা কাঁপা হাতে রেডিও বাটনটি চাপল এবং হেডফোনটি কানে লাগিয়ে চিৎকার করে বলল, হ্যালো, মেডে মেডে, কেউ কি আমার কথা শুনতে পারছেন? পাইলট আঙ্কেল প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েছে। আমি রাজু, আমি হেলিকপ্টার চালাচ্ছি, আমাদের বাঁচান। ঢাকার এয়ার ট্রাফিক কন্ট্রোল বা এটিসি টাওয়ারে তখন চরম উৎকণ্ঠা। রাডার থেকে আরাফাত সাহেবের ভিআইপি কপ্টারের সিগন্যাল হারিয়ে দেওয়ার উপক্রম হয়েছিল, কিন্তু হঠাৎ করে রেডিওতে এক শিশুর গলা শুনে কন্ট্রোল রুমের সবাই স্তম্ভিত হয়ে গেল। প্রধান এটিসি অফিসার, যিনি একজন অবসরপ্রাপ্ত উইং কমান্ডার এবং অত্যন্ত রাগী স্বভাবের, তিনি সাথে সাথে মাইক হাতে নিয়ে বললেন, কে বলছো তুমি? ক্যাপ্টেন তারিক কোথায়? তুমি হেলিকপ্টার চালাচ্ছ মানে কি? এটা কি কোনো ভাজলামো হচ্ছে? রাজু অত্যন্ত দ্রুত কিন্তু স্পষ্ট গলায় বলল, আমি রাস্তায় ভিক্ষা করি স্যার, আমি ভুল করে ভেতরে ঢুকে পড়েছিলাম। পাইলট আঙ্কেলের বুকে ব্যথা উঠেছে, বাজ পড়ার কারণে পেছনের একটা ইঞ্জিন বন্ধ হয়ে গেছে। আমি মোবাইলে গেম খেলে কপ্টার চালানো শিখেছি, আমাকে বলে দিন আমি এখন কি করব, নইলে আমরা সবাই পাহাড়ে ধাক্কা খেয়ে মারা যাব। এটিসি অফিসার তার দীর্ঘ ক্যারিয়ারে এমন অদ্ভুত আর ভয়াবহ পরিস্থিতি কখনো দেখেননি। তিনি বুঝতে পারলেন পরিস্থিতি কতটা সীমার বাইরে, কিন্তু তিনি এও বুঝলেন যে এই মুহূর্তে এই বাচ্চাটিই তাদের শেষ ভরসা। তিনি অত্যন্ত শান্ত কিন্তু দৃঢ় গলায় রাজুকে নির্দেশ দিতে শুরু করলেন, রাজু, তুমি ভয় পেও না, তুমি অনেক সাহসী। তোমার সামনের স্ক্রিনে দেখো একটা আর্টিফিশিয়াল হরাইজন আছে, সেখানে নীল আর বাদামি রঙের গোল দাগ আছে। তুমি স্টিকটা এমনভাবে ধরো যেন মাঝখানের দাগটা সোজা থাকে। আমরা রাডারে দেখছি তোমার সামনে একটা বড় পাহাড় আছে, তোমাকে সেটা পার হতে হবে। আর একটা ইঞ্জিন দিয়ে ল্যান্ড করা খুব কঠিন। আমি যা বলবো তুমি অক্ষরে অক্ষরে তা পালন করবে। এদিকে আরাফাত সাহেব, যিনি এতক্ষণ ভয়ে কুঁকড়ে ছিলেন, তিনি বুঝতে পারলেন শুধু রাজুর ওপর ভরসা করে বসে থাকলে চলবে না। তিনি ককপিটের দিকে এগিয়ে গেলেন এবং পাইলটের সিট থেকে অজ্ঞান তারিককে টেনে পেছনে নিয়ে এসে নিজে পাইলটের সিটে বসলেন। রাজু অবাক হয়ে তাকালো। আরাফাত সাহেব কাঁপা কাঁপা গলায় বললেন, বলো আমাকে কি করতে হবে, আমি তোমার গেমের পার্টনার হতে রাজি আছি। রাজু তাকে কো পাইলটের ড্যাশবোর্ডে থাকা রাডার স্ক্রিনটি দেখতে বলল। এটিসি টাওয়ার থেকে অফিসার নির্দেশ দিলেন, রাজু, তোমার উচ্চতা কমছে, সামনেই পাহাড়, তোমাকে ওপরে উঠতে হবে, কালেকটিভ লিভারটা টানো।
রাজু লিভার টানল, কিন্তু একটি ইঞ্জিন থাকায় হেলিকপ্টারটি কাঁপতে কাঁপতে খুব ধীরে ধীরে ওপরে উঠতে লাগলো। ঠিক সেই মুহূর্তে আরেকটা বড় বিপত্তি ঘটল। ঝড়ের তাণ্ডবে বাতাসে উড়ে আসা বড় একটা গাছের ডাল বা কোনো পাখির ঝাঁক সজোরে আঘাত করল ককপিটের সামনের কাঁচ বা উইন্ডশিল্ডে। বিকট শব্দে কাঁচটি মাকড়সার জালের মতো ফেটে গেল এবং তার একটা বড় অংশ ভেতরে ঢুকে এলো। মুহূর্তের মধ্যে বাইরের প্রবল বাতাস আর বৃষ্টির ছাঁট ককপিটের ভেতরে ঢুকে পড়ল। বাতাসের গর্জন এতটাই বেশি ছিল যে রাজু আর আরাফাত সাহেব একে অপরের কথা শুনতে পারছিলেন না। রাজুর চোখে মুখে বৃষ্টির পানি এসে বিঁধছে সুইচের মতো, সে কিছুই দেখতে পাচ্ছে না। আরাফাত সাহেব নিজের দামি স্যুট খুলে সেটা দিয়ে রাজুর অফিসার বললেন, আপনাদের ঠিক 1 কিলোমিটার সামনে একটা পাহাড়ি সমতল মাঠ আছে। রাডারে দেখা যাচ্ছে জায়গাটা নিরাপদ, কিন্তু আপনাদের ম্যানুয়ালি ল্যান্ডিং গিয়ার চাকা নামাতে হবে, কারণ আপনাদের হাইড্রোলিক সিস্টেম ফেল করেছে। আরাফাত সাহেব রাজুকে ইশারায় চাকা নামাতে বললেন, কিন্তু রাজু প্যানেলের বোতাম চাপলেও চাকা নামল না। রাজু চিৎকার করে বলল, স্যার, আপনার পায়ের কাছে একটা ম্যানুয়াল পাম্প আছে, ওটা দিয়ে পাম্প করলে চাকা নামবে। কোটিপতি আরাফাত রহমান, যিনি জীবনে জিমে যাওয়া ছাড়া কোনো কায়িক পরিশ্রম করেননি, তিনি আজ নিজের জীবন বাঁচাতে হাঁটু গেড়ে বসে 2 হাত দিয়ে সেই ভারী লোহার লিভারটা পাগলের মতো পাম্প করতে লাগলেন। 1, 2, 3, 10 বার পাম্প করার পর একটা যান্ত্রিক শব্দ হলো এবং ল্যান্ডিং গিয়ারগুলো নিচে নেমে লক হলো। এটিসি অফিসার নির্দেশ দিলেন, রাজু, এবার তুমি তোমার বাঁ হাতের লিভারটা খুব ধীরে ধীরে নিচের দিকে নামাও, খুব ধীরে, একটুও তাড়াহুড়ো করবে না, স্পিড একদম কমিয়ে দাও। রাজু ঠিক সেভাবেই কাজ করল। হেলিকপ্টারটি আস্তে আস্তে নিচের দিকে নামতে শুরু করল। নিচে তখন পাহাড়ি এলাকার কাদা মাখা একটা বিশাল খোলা মাঠ। ঝড়ের কারণে মাটি ঠিকমতো দেখাও যাচ্ছে না। যখন মাটি থেকে হেলিকপ্টারের দূরত্ব মাত্র 30 ফুট, তখন হঠাৎ এক দমকা হাওয়ায় কপ্টারটির ডান দিকে প্রচণ্ডভাবে হেলে গেল। আরাফাত সাহেব চিৎকার করে উঠলেন, কিন্তু রাজু তার ছোট্ট পা দিয়ে অ্যান্টি টর্ক প্যাডেলের চরম দক্ষতায় চাপ দিয়ে কপ্টারের লেজটিকে সোজা করল এবং চোখ বন্ধ করে লিভারটি একদম নিচে নামিয়ে দিল। প্রচণ্ড এক শব্দ করে মাটি থেকে অনেকটা কাদা ছিটকে উঠে হেলিকপ্টারের চাকাগুলো মাটিকে স্পর্শ করল। কাদার কারণে কপ্টারটি কিছুটা পিছলে সামনের দিকে এগিয়ে গেল। আরাফাত সাহেব 2 হাত দিয়ে ড্যাশবোর্ড চেপে ধরলেন। কয়েক সেকেন্ডের চরম উত্তেজনার পর অবশেষে হেলিকপ্টারটি পুরোপুরি থেমে গেল। ইঞ্জিনের শব্দ আস্তে আস্তে বন্ধ হয়ে এলো, রোটার ব্লেডগুলো ধীর হয়ে এলো এবং কেবিনের ভেতরে নেমে এলো এক অদ্ভুত পিন পতন নীরবতা। শুধু বাইরের বৃষ্টির শব্দ আর 2 অসমবয়সী মানুষের হাঁপানোর শব্দ শোনা যায়। রাজুর কপাল মুছে দিলেন। তিনি অত্যন্ত যত্নে ওই ভিখারি শিশুটিকে নিজের কোলে তুলে নিলেন। যে ছেলেটির গায়ে হাত লাগলে সকালে তিনি 10 বার সাবান দিয়ে হাত ধুতেন, আজ সেই ময়লা পোশাক পরা ছেলেটিকেই তিনি নিজের সবচেয়ে আপন মানুষ হিসেবে বুকে টেনে নিলেন। কিছুক্ষণের মধ্যেই সেখানে উদ্ধারকারী দলের সাইরেন বাজতে শুরু করল। পুলিশ, সামরিক বাহিনীর রেস্কিউ টিম, অ্যাম্বুলেন্স এবং ফায়ার সার্ভিসের গাড়ি এসে চারপাশ ঘিরে ফেলল। পাহাড়ের ওই দুর্গম এলাকায় এত বড় উদ্ধার কাজ এর আগে কেউ দেখেনি। ক্যাপ্টেন তারিককে দ্রুত বের করে হেলিকপ্টার অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হলো। ভাগ্যক্রমে তাকে সময় মতো সিআরপিআর দেওয়ায় এবং দ্রুত মেডিকেলে নেওয়ায় তিনি প্রাণে বেঁচে যান। আর যখন আরাফাত সাহেব রাজুকে কোলে নিয়ে হেলিকপ্টারের বাইরে বেরিয়ে এলেন, তখন সেখানে উপস্থিত সমস্ত উদ্ধারকর্মী এবং স্থানীয় মানুষ বিস্ময়ে হতবাক হয়ে গেল। কেউ বিশ্বাস করতে পারছিল না যে এই ছোট্ট ছেলেটি একা এত বড় একটা দুর্যোগ সামলেছে। মুহূর্তের মধ্যে খবর ছড়িয়ে পড়ল সারা দেশে। খবর পেয়ে সাংবাদিকরা সেখানে ছুটে এলেন। নিউজ চ্যানেলগুলোতে লাইভ প্রসারণ শুরু হলো। কিভাবে একজন 12 বছরের ভিখারি ছেলে একজন কোটিপতির প্রাণ বাঁচালো। সোশ্যাল মিডিয়াতে রাজুর নাম ভাইরাল হয়ে গেল। সবাই তাকে লিটল হিরো বলে ডাকতে শুরু করলো। হাসপাতালের বেডে যখন রাজুর জ্ঞান ফিরল, তখন সে দেখল তার পাশে বসে আছেন স্বয়ং আরাফাত রহমান। আরাফাত সাহেব রাজুর হাতটা নিজের 2 হাতের মুঠোয় নিয়ে মিডিয়ার ক্যামেরার সামনে দাঁড়িয়ে অত্যন্ত আবেগপ্লুত কণ্ঠে বললেন, আজ আমার 1000 কোটি টাকার সম্পত্তি, আমার ক্ষমতা, আমার বডিগার্ড কেউ আমাকে বাঁচাতে পারেনি। আমাকে বাঁচিয়েছে এই ছেলেটির সাহস, তার উপস্থিত বুদ্ধি আর তার নিঃস্বার্থ মন। আমি আজ সবার সামনে শপথ নিচ্ছি, আমার অহংকারের পতন আজ ওই আকাশ থেকেই হয়েছে। রাজু আর কোনোদিন রাস্তায় থাকবে না। সে আজ থেকে আমার নিজের ছেলের মতো। ওর সমস্ত পড়াশোনা, ওর বৈমানিক হওয়ার স্বপ্ন, ওর পুরো জীবনের দায়িত্ব আজ থেকে আমি নিলাম। আর শুধু রাজু নয়, রাজুর মতো রাস্তায় থাকা হাজারো সুবিধাবঞ্চিত শিশুর জন্য আমি আজই একটি এভিয়েশন স্কুল এবং আশ্রয়কেন্দ্র করার ঘোষণা দিচ্ছি।
দর্শক বন্ধুরা, এই রোমাঞ্চকর গল্পটি আমাদের একটি বিশাল বড় শিক্ষা দিয়ে যায়। সমাজে আমরা যাদের ছোট লোক, গরিব বা ভিখারি বলে অবজ্ঞা করি, যাদের আমরা দূর দূর করে তাড়িয়ে দিই, তাদের ভেতরেও লুকিয়ে থাকতে পারে বিশাল কোনো সম্ভাবনা, অসীম কোনো প্রতিভা। সুযোগ আর একটু ভালোবাসা পেলে এই সুবিধাবঞ্চিত শিশুরাই হয়তো একদিন দেশের হাল ধরতে পারে, বাঁচিয়ে দিতে পারে হাজারো মানুষের প্রাণ। মানুষের মূল্য কখনো তার পোশাকে বা ব্যাংক ব্যালেন্সে মাপা যায় না। মানুষের আসল মূল্য লুকিয়ে থাকে তার সাহসে, তার মনুষ্যত্বে এবং বিপদের সময় তার নেওয়া সিদ্ধান্তে। আজকের এই রুদ্ধশ্বাস এবং শিক্ষণীয় গল্পটি যদি আপনাদের হৃদয়ে একটুও নাড়া দিয়ে থাকে, তাহলে ভিডিওটি এড়িয়ে যাবেন না, অবশ্যই একটি লাইক দেবেন। কমেন্ট করে জানাবেন রাজুর এই অসীম সাহসিকতা এবং আরাফাত সাহেবের এই পরিবর্তন আপনাদের কেমন লাগলো। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের এমন আরও অনুপ্রেরণামূলক গল্প তৈরি করতে উৎসাহিত করবে। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে পাশেই থাকবেন। আর এই গল্পটি সম্পূর্ণ কাল্পনিক কাহিনী, যা বাস্তবের সাথে কোনো মিল নেই। যদি কোনো অংশে মিলে যায়, তা সম্পূর্ণ কাকতালীয়। গল্পটি শুধুমাত্র বিনোদন এবং শিক্ষামূলক মেসেজ দেওয়ার উদ্দেশ্য তৈরি করা হয়েছে। বাস্তব জীবনে প্রশিক্ষণ ছাড়া কোনো ধরনের যানবাহন চালানোর চেষ্টা করবেন না। যাই হোক, কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো রোমাঞ্চকর, গা শিউরে ওঠা এবং শিক্ষণীয় গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চারপাশের মানুষদের, বিশেষ করে অসহায় পথশিশুদের ভালোবাসতে শিখবেন। কারণ কে জানে, হয়তো তাদের মাঝেই লুকিয়ে আছে আগামী দিনের কোনো হিরো। ধন্যবাদ সবাইকে।